মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা জান্নাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে 11 জেলা। বরগুনায় সবচেয়ে বেশি ডেঙ্গু বিস্তারের কারণ জমিয়ে রাখা পানি, বলছে আইডিসিআর। খুলনায় ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের 600 কোটিরও বেশি টাকা পানিতে। বর্ষার প্রথম ভারী বর্ষণেই মহানগরীতে জলাবদ্ধতা, নাগরিকদের দুর্ভোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বরিশাল, গাজীপুর, পটুয়াখালী, চট্টগ্রাম সহ 11 জেলা ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে বরগুনায় সবচেয়ে বেশি ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ হিসেবে জমিয়ে রাখা পানিকে দায়ী করেছে আইডিসিআর। ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, কক্সবাজার, মাদারীপুর, পিরোজপুর ও চাঁদপুরে। এরই মধ্যে সেসব জেলার অনেক হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে এবং প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। আমার রোগীর এই অসুস্থ প্রায় 10 দিন যাবত। গলাচিপা থেকে এই 2 দিন আগে আর কি রেফার করছে। এখন এই জায়গায় আমরা আছি 2 দিন যাবত। বরিশালে আসার পরে টেস্ট করাইছি, টেস্ট করানোর পর ডেঙ্গু পাওয়া গেছে। বদ্ধ পানি যদি কোথাও থাকে সেইগুলোকে পরিষ্কার করা, কোথাও যদি আপনাদের মনে হয় যে এইখানে মশার আবাসস্থল আছে সেইটাকে ধ্বংস করা। আমরা ব্যক্তিগত পর্যায় থেকে সবাই যদি এটা কাজটা করি তাহলেই মনে হয় এটা মঙ্গল হবে। আর আমার হাসপাতাল, আমার জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের মশারি আছে, আমাদের ওয়ার্ড রেডি আছে এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত চলমান। রোগীর সাথে একজনই থাকবেন, অযথা সময় নষ্ট করবেন না। এদিকে বরগুনার সবচেয়ে বেশি ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ হিসাবে জমিয়ে রাখা পানিকে দায়ী করেছে আইইডিসিআর। পর্যবেক্ষকরা জানান, লবণাক্ত পানির কারণে জেলার অধিকাংশ মানুষ সুপেয় পানির চাহিদা মেটাতে বাড়িতে চৌবাচ্চা বা প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করে বৃষ্টির পানি, আর সে পানিতে মিলেছে উচ্চমাত্রায় এডিস মশার লার্ভা। আজকে আমরা মূলত লোকাল আশেপাশে বাসা বাড়ি এবং হোটেল এগুলা পর্যবেক্ষণ করেছি। বেশিরভাগই দেখেছি এখানে পানি জমা রাখার জন্য পানিতে লার্ভাটা তৈরি হচ্ছে। এটাও একটা বড় কারণ আমাদের এডিস মশা সংক্রমণের জন্য। লোকাল গভর্নমেন্ট যদি এদিকে একটু নজর দেয় তাহলে মনে হয়, বা পৌরসভার পানিটা, সুপেয় পানির ব্যবস্থাটা যদি ওনারা করে দেয় তাহলে হয়তো একটু সুবিধা হবে। গেল মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের সাথে কথা বলছেন এবং নমুনা সংগ্রহ করছেন আইইডিসিআর-এর 7 সদস্যের প্রতিনিধি দল। জেলার ডেঙ্গু প্রবণ এলাকাগুলোতে গিয়েও নমুনা সংগ্রহ করছেন তারা। গেল 24 ঘন্টায় জেলায় 57 জনের ডেঙ্গু শনাক্ত হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2105 জনে। বিশেষজ্ঞদের মতে গেল বছরের চেয়ে এবার দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর মৌসুম, যার প্রাদুর্ভাব শুরু হয়েছে জানুয়ারি থেকেই। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। বরগুনার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী মুশফিক আরিফ। এই মুহূর্তে রয়েছি বরগুনার অন্য উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই হসপিটালে এ পর্যন্ত 81 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এখানকার চিকিৎসকরা জানিয়েছে এই হসপিটালে নানা ধরনের সংকট রয়েছে। মাত্র 2 জন চিকিৎসক এবং 2 জন স্টাফ দিয়ে চলছে এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। এ কারণে এখানকার যারা ডেঙ্গু রোগী রয়েছে অধিকাংশই নিজ বাসায় বসে অথবা অন্য কোনো হসপিটালে গিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এখানকার চিকিৎসা ব্যবস্থার অপ্রতুল অবস্থার কারণে এখানে কিন্তু রোগী ভর্তি হচ্ছেন না। দেশের বিভিন্ন জেলায় আজও নতুন করে বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে গেল 2 দিনে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নগরের 8টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পার্কভিউ হাসপাতাল, মা ও শিশু জেনারেল হাসপাতাল এবং শেভরন ডায়াগনস্টিক সেন্টারে নমুনা পরীক্ষায় 2 জন করে করোনা শনাক্ত হয়। কুমিল্লায় গেল 24 ঘন্টায় 12 জনের নমুনা সংগ্রহ করা হলে নতুন করে 3 জনের করোনা শনাক্ত হয়। এদিকে কিটের অভাব রোগ শনাক্ত করতে পারছে না বান্দরবানের হাসপাতালগুলো।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সব সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতে দেখে যেতে বলা হয়েছে। পটুয়াখালীতে গেল ৩ দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত জেলার কলাপাড়ায় এবছরের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ ১৩৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। নিচু এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে অনেক ঘেরো পুকুরের মাছ ভেসে গেছে। এদিকে অতি ভারী বৃষ্টির সঙ্গে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে বৌরি আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে BIWTA। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে গেল 7 বছরে 634 কোটি টাকা ব্যয় করেছে খুলনা সিটি কর্পোরেশন। কিন্তু বর্ষা মৌসুমে প্রথম ভারী বর্ষণে জলাবদ্ধতার শিকার হয় খুলনা মহানগরীর অধিকাংশ স্থান। প্রতি বছরই এমন জলজটে আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হচ্ছে এই নগরীর বাসিন্দারা। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। আষাঢ়ের প্রথম ভারী বর্ষায় খুলনা মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রয়্যাল মোড়ের চিত্র এটি। বর্ষার শুরুতে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর 31টি ওয়ার্ডের প্রায় সবখানেই। অথচ 823 কোটি 76 লাখ টাকার ড্রেনেজ প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর জলাবদ্ধতা নিরসন হবে এমন কথা বিভিন্ন সময়ে বলা হয়েছে KCCর পক্ষ থেকে। এরই মধ্যে 634 কোটি টাকা খরচ করে 198টি ড্রেন পুনর্নির্মাণ করেছে সংস্থাটি। তারপরও জলজটের উন্নতি না হয় ক্ষুব্ধ নগরবাসী। আধা ঘন্টা 1 ঘন্টার মতো বৃষ্টিতে পুরো খুলনা শহর অর্ধেকের বেশি তলায় গেছে। মোড় থেকে এই পর্যন্ত পুরো হাঁটু পর্যন্ত পানি, একেবারে ময়লা আর রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা বাড়ির নিচতলায় মানে আপনার 1 হাত থেকে 1 বিঘা সমান পানি। এই ভোগান্তিটা যে কবে শেষ হবে তা আল্লাহই ভালো জানে। যে মহানগরীতে পানি নিষ্কাশন ব্যবস্থা ঢেলে সাজাতে ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়নাধীন বলছে KCC। বর্তমানে চলমান প্রকল্পের বাইরে আরও বড় প্রকল্প ও অর্থ প্রয়োজন বলছে তারা। প্রবলেম যেটা আমার টোটাল মাস্টার প্ল্যান, এই ড্রেনেজ মাস্টার প্ল্যান যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে 11 সালের রেট অনুসারে আমার 6000 কোটি টাকা লাগে। কিন্তু আমি এই এখন 2025 সাল খরচ করতে পারছি মাত্র 823 কোটি টাকার আমাদের একটা প্রজেক্ট হয়েছিল যেটা চলমান আছে। সেইটা মাত্র 20% পারপাস সার্ভ করবে, তাহলে বাকি 80% তো আমার রয়েই গেল। কেবল ড্রেন নির্মাণে প্রকল্প গ্রহণই জলাবদ্ধতা নিরসনের একমাত্র পথ নয়। এই সমস্যা সমাধানে নজর দিতে হবে পরিকল্পিত নগরী গড়ার উপর বলছেন নগর পরিকল্পনাবিদরা। অতীতে একসময় বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল, কিন্তু বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ কমছে। কিন্তু তারপরেও যে জলাবদ্ধতা হচ্ছে, সেই জলাবদ্ধতার কারণগুলোর মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিতভাবে বসবাসের স্থাপনা এবং অন্যান্য স্থাপনা নির্মাণ, তারপরে হচ্ছে সবুজের পরিমাণ কমে যাওয়া, তারপর হচ্ছে যে খাল নালা বা অন্যান্য জলাধার যেগুলো সেইগুলো হচ্ছে অবৈধভাবে দখল হয়ে যাওয়া বা ভরাট হয়ে যাওয়া। জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনে ব্যবহৃত 22টি খাল দখলমুক্ত ও খননের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। শিক্ষক সংকটে বন্ধ হওয়ার পথে ফরিদপুরের চর ভদ্রাসনের রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পাঠদানের জন্য এখানে রয়েছে মাত্র 2 জন শিক্ষক। জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মা নদী বেষ্টিত ফরিদপুরের চর ভদ্রাসনে নারী শিক্ষার্থীদের জন্য 1984 সালে নির্মিত হয় রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তবে বর্তমানে চরম শিক্ষক সংকটে পড়ালেখার মান পড়ে যাওয়ায় বন্ধ হওয়ার পথে এ প্রতিষ্ঠান। পূর্বে দেখে আসছি যে এইখানে অনেক স্টুডেন্ট ছিল, আর আমাদের এই ক্লাসগুলো এখন অনেক ফাঁকা। আমাদের পড়া হয় না, কিন্তু সিলেবাস আমাদের পিছিয়ে আছি, কিন্তু আমাদের পরীক্ষা সামনে। আমরা যারা ক্লাস 9-10 আছি, তো অনেকেই সায়েন্স নেয়, তো আমাদের এখানে সায়েন্সের কোনো টিচার নেই। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে আলাদা আলাদা টিচার থাকা দরকার, ওইরকম টিচার নেই এখন আমাদের স্কুলে।
প্রধান শিক্ষক সহ বিদ্যালয়টিতে শিক্ষকদের মোট পদ রয়েছে 11টি, অথচ শিক্ষক রয়েছেন মাত্র 3 জন। এর মধ্যে একজন আছেন বিএড প্রশিক্ষণে। বিভিন্ন সময়ে অনেক শিক্ষক এখানে পদায়ন নিয়ে আসলেও অল্প কিছুদিনের মধ্যেই চলে যান শহরে। বিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি নিয়ে হতাশ শিক্ষক, অভিভাবক সহ এর সঙ্গে সংশ্লিষ্টরা। এখানে কোনো টিচারই নেই, 2 জন টিচার মাত্র। মেয়ে যাচ্ছে, 2টা ক্লাস করে চলে আসতেছে। এই নিয়মিত ক্লাস না করার কারণে অনেক বাচ্চা স্কুল বিমুখ হয়ে যাচ্ছে, অনেক স্টুডেন্ট স্কুলমুখী হচ্ছে না। এর অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের লোকবল সংকট। তো লোকবল থাকলে আমরা যে মানসম্মত শিক্ষা এটা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাকে সাহায্য না করে তাহলে এই স্কুল অদূর ভবিষ্যতে স্কুল অচল হয়ে যাবে। এখনই ক্লাস নিতে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। শিক্ষক সংকটের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার বিশ্বাস যে আমাদের মহাপরিচালক মহোদয় কিংবা শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে এই প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে শিক্ষক যদি নিয়োগ করেন এবং এই শিক্ষকের যে শূন্যতা যদি পূর্ণ হয়, তাহলে আমাদের এই বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নত হবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে। জেলা শিক্ষা অফিসে কথা বলে কিভাবে এখানে শিক্ষক সংকটটা দূর করে দ্রুত কিছু শিক্ষকের যেন পদায়ন হয় এবং চরবদ্দেশনী শিক্ষা ব্যবস্থা যেন উন্নত হয় সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব। বিদ্যালয়টিতে দ্রুত পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনার দাবি চরভদ্রাসনবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ফেনীর ছাগলনাইয়ার যশপুর সীমান্ত দিয়ে 11 বাংলাদেশকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গেল মধ্যরাতে বিজিবির যশপুর বিওপির নিয়মিত টহল দল মটুয়া এলাকায় শিশু বাচ্চা সহ 11 বাংলাদেশি নাগরিককে আটক করে। তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল। তাদের থানায় হস্তান্তর ও পুশিন প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। স্বপ্নের ডানায় ভর করে শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দীপ্ত পায়ে, আশার আগুন বুকে চালি। প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন এবং কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আয়োজনে সকালে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে কারখানা অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও মানিকগঞ্জ ও শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। অবৈধ সংযোগ ব্যবহার করে কারখানা পরিচালনা করায় ব্রাহ্মণবাড়িয়ায় চুন তৈরির একটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল সদর উপজেলার নয়নপুরে অনুমোদনহীন চুন কারখানায় অভিযান চালিয়ে এটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নয়নপুর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। এর মালিক মোশাররফ, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিজিএম মোহাম্মদ শাহ আলম। তিনি আরও জানান, কারখানাটি প্রতি মাসে 30 থেকে 40 লাখ টাকার গ্যাস ব্যবহার করা হচ্ছিল। মুন্সিগঞ্জের লোহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর উদ্যোগে গঠিত ড্রেস ট্রেনিং ইনস্টিটিউশনের উদ্বোধন করা হয়েছে। দুপুরে ইনস্টিটিউটের উদ্বোধন করেন নৌ পরিবহন বিষয়ক উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত সভায় শিমুলিয়া ঘাটকে কেন্দ্র করে একটি আধুনিক ইকোপোর্ট, ফেরিঘাট স্থাপন ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য প্রায় 751 কোটি টাকার পরিকল্পনা উপস্থাপন করেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। সভায় ড্রেস ট্রেনিং ইনস্টিটিউট দেশের নদী ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা। বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে নীতিমালা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার। সকালে পিটিআইয়ের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সভায় জেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই ইনস্ট্রাক্টররা অংশ নেন। এ সময় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, ক্লাসরুমের আধুনিকায়ন, পাঠদানের মনোন্নয়ন, মিল ডে চালু করা, আইসিটির মানোন্নয়ন ও বেতন ভাতা বৃদ্ধি, বিনামূল্যে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে আলোচনা করা হয়।
ঝুট কাপড়ের পাপোশ তৈরি করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি অন্য নারীদেরও কর্মসংস্থান সৃষ্টি করেছেন ঠাকুরগাঁওয়ের গ্রামীণ জনপদের এক সংগ্রামী নারী উদ্যোক্তা। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো ছবি ও তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার বরুণগাঁও মণ্ডলপাড়া এলাকার গৃহবধূ সাবিনা বেগম। একসময় সংসারে অভাব ছিল প্রকট, ঠিকমতো দুবেলা খেতে পারতেন না তিনি। জীবন জীবিকার জন্য 2020 সালে বাড়িতে একটি মেশিন দিয়ে শুরু করেন পাপোশ তৈরির কাজ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তার। নিরলস পরিশ্রমে গত 5 বছরে বেড়েছে তার কারখানার ব্যাপ্তি, ঘুচে গেছে দারিদ্র। আমার ইচ্ছা আছে যে এখানে কেউ যেন বেকার না থাকে, আর যেহেতু এটা খুব সহজ কাজ, কোনো কারেন্টের সমস্যা না। পাপোশ কারখানার কর্মী হিসাবে আপনাকে পরিচয় দেই, তাহলে প্রায় 30 জনের মতো আছে। এখন মোটামুটি ওরা বাসায় মেশিন নিয়ে কাজ করে। বর্তমান তার কারখানায় নারী কর্মীর সংখ্যা 13 জন। কাজ বেড়ে যাওয়ায় অনেক নারী কাজ করছেন একাধিক শিফটে, কেউ কেউ আবার বাড়িতেই বসিয়েছেন মেশিন। এভাবেই ভাগ্য খুলে গেছে গ্রামটির অন্য নারীদেরও। এখন বাসায় একটা ছোটখাটো ব্যবসা করতেছি। বাসায় আমার 3টা মেশিন আছে। আমরা 8টা 10টা 12টা করে পিস বানাই, এখান থেকে 4-5 হাজার টাকা করে মাসে পাই। এটা আমাদের সংসারে অনেক টাকা যায়। আমি বেতন থেকেই নিজের হাত খরচ, বাচ্চার লেখাপড়ার খরচ এবং ডিপিএস এবং নিজের কাছে কিছু জমা টাকা থুইতে পারি। সাবিনার এই কারখানায় দৈনিক তৈরি হয় 50 থেকে 60 পিস পাপোশ। প্রতিদিন বাসা থেকে কিনে নিয়ে যায় ব্যবসায়ীরা। মাসে আয় করছেন প্রায় 60,000 টাকা। বিসিকের উপব্যবস্থাপক জানান, ঠাকুরগাঁয়ে পাপোশ একটি সম্ভাবনাময় শিল্প। জেলায় ছোট বড় মিলিয়ে কারখানার সংখ্যা 20টি। যে শিল্প উদ্যোক্তাদের অধিকাংশই নারী। ঠাকুরগাঁয়ের পাপোশ শিল্প একটি সম্ভাবনাময় খাত। এ খাতে ছোট বড় মিলিয়ে 20টির উপরে পাপোশ কারখানা রয়েছে। এইসব শিল্প উদ্যোক্তার অধিকাংশই মহিলা এবং এইসব শিল্প উদ্যোক্তাদের কারখানায় অনেকজনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। সংগ্রামী নারী উদ্যোক্তা সাবিনা বেগমের ভাগ্য বদলের এক গল্প অন্যদের জন্য হতে পারে এক অনুকরণীয় দৃষ্টান্ত। মাছরাঙা নিউজ ডেস্ক। সংরক্ষণের অভাব ও অন্য জাতের আমের চেয়ে দ্রুত পচনশীল হওয়ায় হাড়ি ভাঙা আমের দাম কম পান চাষিরা। ফলে জিআই পণ্যের স্বীকৃতি পেয়েও বাণিজ্যিকভাবে এগুচ্ছে না এর প্রসার। রংপুর থেকে স্টাফ রিপোর্টার ফুয়াদ হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের হাড়িভাঙা আম জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর আম চাষিদের যে উচ্ছ্বাস ছিল তা ধীরে ধীরে ফিকে হতে বসেছে। জিআই পণ্যের স্বীকৃতি পেলেও হাড়িভাঙা আমকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে কৃষি বিভাগের তেমন কোনো উদ্যোগ নেই বলে জানান আম চাষিরা। জিআই পণ্য হিসেবেও আমরা বিদেশে পাঠাবো। সেই বিদেশে আমাদের যে আম যে সরকার থেকে ভিন্ন আমাদের এই আম আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, কারণ যে আমরা এই আমটা বাহিরে নিয়ে যাব, আমটা আমাদের সংরক্ষণ ভালোভাবে করব, আমরা এরকম কোনো সরকারের কাছ থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। অনেক আম পাখি নষ্ট হয়ে যাইতেছে, এই কারণেই আম তাড়াতাড়ি উড়াইতেছি। আঁশবিহীন, রসালো ও সুমিষ্ট হওয়ায় হাড়িভাঙা আমের বেশ কদর রয়েছে। তবে পরিবহন খরচ কম হয় কাঙ্ক্ষিত দাম থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। তাদের দাবি আম পরিবহনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার। রাজশাহী থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেন, স্পেশাল ট্রেন আমের জন্য সিজনে যেটা করার, আমাদের উত্তরবঙ্গ অবহেলিত রংপুরের জন্য যেটা করা হয়নি, একটা স্পেশাল কিছু ব্যবস্থা করবে সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেন করে। দ্রুত পচনশীল হাড়িভাঙা আম সংরক্ষণের ব্যবস্থা ও রপ্তানির সুযোগ তৈরি হলে এর চাষাবাদ আরও বাড়বে বলে জানান বাগান মালিক ও চাষিরা। এই আমের মান বাড়াতে সরকারি প্রণোদনার দাবি তাদের। এইখানে সরকারি নজর কোনো নাই বর্তমান বাগানের দিকে। আমরা এই যে নিজস্ব খরচে যা করতেছে তাই, সরকারকে অনুদান দিতে হবে, সরকারের দিকে গুরুত্ব দিতে হবে। এদিকে কৃষি বিপণন বিভাগ বলছে, হাড়িভাঙা আম দ্রুত পেকে যাওয়ায় রপ্তানির ঝুঁকিতে রয়েছে। রপ্তানির সুযোগ না থাকলেও চলতি বছর 140 কোটি টাকার ব্যবসার আশা করছেন তারা। হাড়িভাঙা আমের শেলফ লাইফ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে। যদি শেলফ লাইফ বাড়ে তাহলে অদূর ভবিষ্যতে এটি রপ্তানিতে আরও সহজ হবে। যদি কোনো কৃষক এই আমটি বিক্রিতে সমস্যা মনে করে, তাহলে আমরা কৃষি বিপণন অধিদপ্তর ব্যবসায়ীদের সাথে কৃষকদের একটি বাজার সংযোগ করে দেই।
রংপুর নগরী, মিঠাপুকুর, বদরগঞ্জ ও গঙ্গাচড়া সহ জেলায় বিভিন্ন স্থানে চাষ হচ্ছে হাড়িভাঙা আমের। বর্তমানে জেলায় 2000 হেক্টর জমিতে এই আমের চাষ হচ্ছে। সেখান থেকে এবছর প্রায় 27,000 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মাছরাঙা, নিউজ ডেস্ক। দিনাজপুরের হিলিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রওজাতুন আক্তার নামের 9 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে হিলি বিরামপুর সড়কের মোহারাপাড়া এলাকার অদূরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশে জানায়, নানির বাড়ি কাটলা থেকে দাদার ভ্যানে চেপে জয়পুরহাটের মঙ্গলবাড়িতে দাদার বাড়ি ফিরছিল শিশুটি। পথে একটি ট্রাক তাদের ভ্যানে ধাক্কা দিলে শিশুটি ছিটকে সড়কে পড়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। এ ঘটনায় ট্রাক জব্দ সহ ও ট্রাক চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের পাহাড়তলী থানার বিশেষ অভিযানে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গতরাতে পাহাড়তলী থানার জেলে পাড়ায় রানী রাসমণি ওভারব্রিজের নিচ থেকে একটি 7.62 mm পিস্তল সহ আসামি মাসুমকে গ্রেফতার করা হয়। পিস্তলের ভেতর 4 রাউন্ড গুলি পাওয়া যায়। পিস্তল ও গুলি গত বছর 5 আগস্টের পর থানা লুটপাটকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় আসামি। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হয়েছে। শরীয়তপুর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে ছাত্রদলের একাংশ। গতকাল বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে চৌরঙ্গীর মোড়ে গিয়ে সড়ক আটকে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে একটি খোলা চিঠি পাঠ করেন। দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগাই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ফল মেলা। চট্টগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 3 দিনব্যাপী জেলা ফল মেলা আগ্রাবাদ খামারবাড়িতে শুরু হয়েছে। মেলায় দেশে উৎপাদিত বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা মেলায় ঘুরে ঘুরে ফল দেখেন, পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া দিনাজপুর, মাগুরা, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, খাগড়াছড়ি, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়াতেও শুরু হয়েছে ফল মেলা। এক সপ্তাহের জন্য বান্দরবানের দেবতাখুমে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গতকাল বিকেলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বর্ষণের কারণে পার্বত্য জেলার নদী, ছড়া ও ঝিরিতে পানি প্রবাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে 18 জুন থেকে 25 জুন পর্যন্ত দেবতাখুম ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে 11 জেলা, বরগুনায় সবচেয়ে বেশি ডেঙ্গু বিস্তারের কারণ জমিয়ে রাখা পানি, বলছে আইডিসিআর। খুলনায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে 600 কোটিরও বেশি টাকা পানিতে। বর্ষার প্রথম ভারী বর্ষণেই মহানগরীতে জলাবদ্ধতা, নাগরিকদের দুর্ভোগ। শিক্ষক সংকটে বন্ধ হওয়ার পথে ফরিদপুর চর ভদ্রেশনের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়, 11 পদের বিপরীতে আছে 3 জন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।